ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। সকলকে নমস্কার। আজকে আবার প্রাচীন সাধুদের স্মৃতির ঝুলি নিয়ে বসতে হবে, ঠিক আছে? তাতে আমাদের সুবিধাই হয়, পুরনো দিনের কথাগুলি আবার একবার রোমন্থন করার ফলে মনে থাকে। আজকে আমরা যে মহারাজের সম্বন্ধে বলবো, আলোচনা করব, সেই মহারাজের নাম স্বামী নিষ্ঠানন্দ, আর ওনার ডাক নাম ছিল মনোহর মহারাজ। তখন বেলুড় মঠে আমি এসেছি, কিচেনে রয়েছি, কিচেনে কাজে ছিলাম, ঠাকুর সেবা সাধু সেবার দায়িত্বে। তিনি মংস কোয়ার্টারে থাকতেন, একদম কিচেনের সামনাসামনি মংস কোয়ার্টার, তাই মংস কোয়ার্টারে থাকতেন। তার নাম ছিল স্বামী নিষ্ঠানন্দ। তা আমি একজন বয়স্ক মানুষ, বয়স্ক সাধুকে দেখেই আমি আমাদের কিচেনে একজন মহারাজকে জিজ্ঞাসা করলাম, মহারাজ ওই মহারাজের নাম কি? বললেন যে ও, উনি তো মনোহর মহারাজ, স্বামী নিষ্ঠানন্দ। মহারাজ উনি কার কাছে দীক্ষা পেয়েছেন, কার শিষ্য? বললেন যে মহাপুরুষ মহারাজের চেলা। আচ্ছা, তখন ওনার বয়স 85-86 হবে। তা দেখলাম যে একটা পায়ে বোধহয় কোনো অসুবিধা রয়েছে, সেই জন্য একটু পা টেনে 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 হাঁটেন। ওই নিয়েই ওই মংস কোয়ার্টারের সামনে দুটো বাগান আছে, মানে একটাই বাগান, ওই মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে বলে দুদিকে দুটো। তো ওই দিকেরই একদিকে উনি একটি জলের বালতি নিয়ে গাছে জল দিচ্ছেন। তারপরে দেখি কোনো সময় খুরপি নিয়ে একটা মোড়া হাতে করে, এক হাতে মোড়া এক হাতে বালতি জল নিয়ে আস্তে আস্তে পা টেনে টেনে পা টেনে টেনে যাচ্ছেন, গিয়ে ওই গাছে জল দিচ্ছেন। আবার কোনো গাছে একটা ছোট্ট খুরপি নিয়ে, খুরপি দিয়ে ওই মাটিটাকে ঠিক করে দিচ্ছেন। আর মোড়া আছে সঙ্গে, সে মোড়াটাতে বসছেন, বসে কোনভাবে করছেন। আমার মনে প্রশ্ন হলো, বাবা এই বয়সে এরকম ভাবে পরিস্থিতি, তাতে আবার এরকম এত কষ্ট করে। তখন বললেন যে তুমি জিজ্ঞাসা করো। আমারও একটু ইচ্ছা হচ্ছিল যে একটু ওনার সঙ্গে আলাপ করব। তো দেখতে দেখতে ওনার কাছে গিয়ে দাঁড়াই। মহারাজ আমার প্রণাম জানবেন বলে ওনাকে প্রণাম করল ওই বাগানের মধ্যে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপর চুপচাপ কথা বলতে একটু ভয় পাচ্ছি, আমার দিকে তাকাচ্ছেন না তো, মানে নিজে থেকে কোনো কথা বলছেন না। আমি ভাবছি কি জানি বাবা আবার এদিকে যাবেন নাকি। তো এরকম ভাব চলছে। তা আরে মহারাজ বাগানেতে এখন আপনি বাগানে কাজ করছেন, তো বাগানের ছেলেরা তো রয়েছে, আপনার এত কষ্ট করে। তা কিছু কথা বলছেন না, চুপ, নিজের মতন কাজ করে যাচ্ছে। আমি বললাম যে মহারাজ আমি একটু জল দিয়ে দেব, একটু যেমন বলবেন আমি করে দেব, তোমাকে আর কিছু করতে হবে না, যাও তুমি নিজের কাজে যাও বললে আমাকে। তো ঠিক আছে। তারপর খানিকক্ষণ বাদে নিজেই বলছেন, ঠাকুরের সঙ্গে আছি, কিছু কাজ না করে ঠাকুরের অন্ন গ্রহণ করতে নেই। ঠাকুরের অন্ন গ্রহণ করছি মানে কিছু কাজ করতে হবে। আমার এক নতুন শিক্ষা হলো যে আশ্রমে আছি, অতএব ঠাকুরের আশ্রম, তার সঙ্গ,
সেখানে যখন আছি তখন তার কিছু কাজ করে তবেই তার অন্ন গ্রহণ করতে হবে। তিনি আমাদের খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সবকিছু করছেন, তার কিছু কাজ করতে হবে। বাহ, সুন্দর। তারপর উনি ওইরকম ভাবে এত কষ্ট করে পা টেনে টেনে নিয়ে, একটা পা ভাঁজ হয় না, ওইভাবে দেখি রোজ প্রত্যেক দিন এরকম ভাবে করেন। তো সেদিনকার মতন ওইখানেই শেষ। পরে আর একদিন এরকম কাজ করছেন, আমি পাশে দাঁড়িয়ে আছি, একটু গেলাম, চুপচাপ বসে আছেন। সামনে গেছি, আমার মাছ খুব সুন্দর, বাগানে বেশ গাছগুলো ভালো হয়েছে। তখন মহারাজ বলছেন যে, আচ্ছা তুই বল দেখি, এদিকে একটা বাগান রয়েছে আর এদিকে একটা বাগান রয়েছে, কোন বাগানটা বেশি সুন্দর? আমি তো কিছু জানি না। আমি দেখলাম যে একদিকের বাগানেতে গাছপালা কিছু নাই তেমন, দূরে দুটো কেষ্টবেরী ফুল গাছ হয়েছে, সে ঝাঁপি হয়ে ফুল, খুব সুন্দর ফুল ফুটেছে দুটি কেষ্টবেরী গাছে। আর এদিকটায় গাছ অনেক, গোলাপ গাছ, তোলা গাছ সব রয়েছে, অনেক গাছ রয়েছে, কিন্তু তখনও ফুল আসেনি। তো আমি মাছ বললাম, মহারাজ এই দিকের বাগানটাতে তো গাছ তেমন নেই, তবে ওই দুটো ফুল গাছে খুব সুন্দর ফুল হয়েছে, মানে আমার ডান দিকের গাছে বাগানে। আর এই বাঁ দিকের বাগানেতে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, কিন্তু ফুল একটাও নাই, হয়তো পরে হবে। দিয়ে আমি দেখলাম একটু চেঞ্জ। আমি কি বললাম, তুই বুঝতে পেরেছিস? আমি কি বললাম, বুঝতে পেরেছিস? আমি বললাম, হ্যাঁ মহারাজ। কি বললাম বল দেখি? হ্যাঁ মহারাজ বললেন যে এই দিকের বাগানটা বেশি সুন্দর না এদিকের বাগানটা বেশি সুন্দর? বলছি হ্যাঁ বল, কোনটা বেশি সুন্দর, এইটা এদিকের বাগানটা বেশি সুন্দর না এদিকের বাগানটা বেশি সুন্দর? আমি ভাবছি যে আমি তো তাই বললাম। যাই হোক, আমিও আবার ওইটাই রিপিট করলাম যে এদিকে দুটি ফুল গাছে খুব সুন্দর ফুল হয়েছে আর এদিকে এখন ফুল টুল নাই। তারপর আস্তে আস্তে দেখছি উনি একটু একটু করে লেগে যাচ্ছেন, মনে হচ্ছে চড়ছেন। আবার তুমি কিছু বুঝতে পারো না নাকি, কি বলছি বুঝতে পারো না? আমি বললাম, হ্যাঁ মহারাজ আমি তো বুঝতে পেরেছি মহারাজ। আমি বললেন যে এই দিকের বাগানে কত কেমন, মানে এদিকেরটা ভালো না এদিকেরটা বেশি ভালো, কোন দিকেরটা বেশি ভালো সুন্দর? তোমার এমনি দুদিকটাই তো এরকম, এদিকে ফুল গাছ টাছ তো নাই, দুটো ফুল গাছ কিন্তু খুব সুন্দর ফুল হয়েছে, এদিকে অনেক ফুল গাছ কিন্তু ফুল নেই। এই নিয়ে যখন উনি আস্তে আস্তে গলা স্বর বাড়ছেন, আর আমি ওইদিকে এই কথাই বলছি, আমি বুঝতে পারছি না এখন কি হবে, তখন আমাকে ভেঙে ভেঙে বলছে, এদিকে আছে এদিকে আছে এদিকে আছে, কি বলে বুঝতে পারে না। তারপরে আমি তো বুঝতে পারছি না যে কি বলতে চাইছেন। তারপর আমাদের কিচেনের যে মহারাজ, একজন মহারাজ, উনি এইসব শুনে, আমি তো তখন নতুন, তা উনি তাড়াতাড়ি সঙ্গে এলেন। এসে তার আগে আমাকে মহারাজ খুব মানে একবারে বেশ বেশ রেগে গেছেন, হ্যাঁ বেশ রেগে গেছেন। তখন উনি এসে আমার পাশে কানে কানে বলে দিলেন, বলছে বড়, এদিকে একটা নন্দন কানন আর এদিকে একটা ফুটবল মাঠ। আমি তখন গিয়ে, তখন যেই ওই মহারাজ এসে, মহারাজ কি হলো, কি হলো, কি এই নতুন ব্রহ্মচারী এসছে, কথাই বোঝে না, নতুন ব্রহ্মচারী এসছে কথাই বোঝে না। তারপর আমি শুনি, মহারাজ আমি বুঝতে পেরেছি মহারাজ, এইবার বুঝতে পেরেছি, এইবার বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস বল? মহারাজ এই আমার ডান দিকের বাগানটা ফুটবল মাঠ, আর এই বাঁ দিকের বাগানটা নন্দন কানন একবারে। তখন এবার মহারাজের মুখে একটিও দাঁত নাই, সেই দাঁত না থাকা মুখে একটা হাসি এত মধুর, হ্যাঁ 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 করে হেসে গেল, এই বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এতক্ষণ ধরে কি করছিল, এতক্ষণ ধরে বুঝতে পারছিল না? তো ওই হাসিটা এত মধুর এবং এত চমৎকার। তারপর মহারাজ বলে দিলেন, আমার সঙ্গে যে আরেকজন মহারাজ এসছে কিচেনের, উনি বলেন, মহারাজ ও তো নতুন। নতুন নতুন।
তো এরকম ভাব সেই সময় দিয়ে আমাকে মহারাজ বোঝালেন, মানে কিচেনের মহারাজ, তিনি আমাকে বোঝালেন যে এই ডান দিকের বাগানটা অন্য একজন মহারাজ দেখেন, আর বাঁ দিকের বাগানটা উনি দেখেন। তো এদের তো বাচ্চাদের মতন স্বভাব, সরল মানুষ, সরল বাচ্চাদের মতো। তা ওনাকে বলতে হবে যেটি অন্য মহারাজ দেখেন সেটি থেকে উনি যেটা দেখেন সেটা অনেক ভালো, এইটা উনি শুনতে চান। তো সেইটুকু শোনার জন্য আমি তো বুঝতে পারিনি, যেই মহারাজ বলে দিয়েছেন, বলা হয়েছে মহারাজ আপনি যে বাগানটা করেন সেই বাগানটি নন্দন কাননের মতো, খুব আনন্দ। আর এপাশের অন্য একজন মহারাজ যে বাগানটি দেখেন সেটি ফুটবল মাঠ, অর্থাৎ কিছুই নাই। শুনে খুব আনন্দ হয়েছে। আর বাচ্চা ছেলের মতন ওই হাসি, এত মধুর। তো তারপর ওইখানে বাগানেই দুটো ডালিম গাছ ছিল, তখন সে ডালিম গাছে কারোর হাত দেওয়ার উপায় ছিল না। উনি নিজেই মনে করবেন যখন যেমন যাকে দেওয়া তাকে দেবেন। তা উনি ডালিম হলেই পাড়িয়ে বা পেরে ঠাকুরের জন্য আগে পাঠিয়ে দেন, আর একটি ডালিম উনি নিজে রেখে দেন, দিয়ে উনি ইচ্ছা মতন যাকে পারে তাকে দেন। তো একদিন দেখছি আমাকে ডেকেছে, এই নতুন ব্রহ্মচারী এদিকে। তো গেছি, হ্যাঁ এটা খাবি বলে দেখি আমাকে একটা ডালিম দিলেন। তো এইরকম ভাব। তো ওনার নাম ছিল নিষ্ঠানন্দ। নিষ্ঠা, সত্যি কেমন নিষ্ঠা থাকতে হয় দেখলে বোঝা যায়। প্রত্যেক দিন ওই একটা পা ঘষে ঘষে একটা লাঠি নিয়ে এরম করে চলতেন। ঠিক দিনের রুটিন কি সুন্দর। তিনি মহাপুরুষ মহারাজের কৃপা পেয়েছেন। আর 1937 সালে তিনি ফরিদপুরে জন্মগ্রহণ জয়েন করেছিলেন, বাংলাদেশের পূর্ববঙ্গেরই শরীর। আর 1955 সালে তার সন্ন্যাস হয়েছিল স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে। তো তিনি ওই পা ঘষে 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 মংসকোয়াটার থেকে হাঁটতে 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 মন্দিরে যেতেন। মন্দিরে গিয়ে সামনে 3টে দরজা, মাঝের বড় দরজা, পাশে 2টো ছোট দরজা। ওই পাশের অর্থাৎ ডান দিকের ছোট দরজার সামনেটাতে উনি বসতেন। বসতেও ভালো করে পারতেন না, পাটা তো এরকম ভাব, একটা পা একটু ছড়িয়ে দিয়ে এরকম করে ওই সিঁড়ির মতন আছে যেখানটা, ওখানে হেলান দিয়ে একটা হাত রেখে চুপচাপ ঠাকুরের দিকে তাকিয়ে আমাকে বসে থাকতেন। তারপর ওখান থেকে মালাটা বার করে নিয়ে বসে বসে মালা জপ করতেন চুপচাপ। কত লোকজন আসছে মন্দিরেতে, হয়তো কোনো দিকে ভ্রুক্ষেপ নাই, চুপচাপ বসে বসে সেই ঠাকুরের দিকে তাকিয়ে তাকিয়ে কিংবা চোখ নিজে যতক্ষণ পারার জপ টপ করলেন, করে গুটিয়ে গাটিয়ে নিয়ে আবার টুকটুক 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 করে মংসকোয়াটারে আসবেন এই বাইরে দিয়ে। তো কখনো কারোর সাহায্য নেবেন না। কেউ যদি ওনাকে ধরতে যায়, দেবে না, ছুবে না, মানে ছুটে দেবে না, কারোর কোনো হেল্প নেবে না, সবটা নিজে করবে। একটা বাথরুম, তখন আমাদের মংসকোয়াটারের, পুরনো মংসকোয়াটারের কোনো অ্যাটাচড বাথরুম ঘর ছিল না। বাথরুম, কমন বাথরুম একটু দূরে যেতে হয়। তো ওনার ওই সিঁড়ি নিচে আলাদা একটা বাথরুম ছিল, ওটা উনি যেহেতু যান সেই জন্য ওটাতে অন্য সাধুরা খুব একটা যেতেন না। তো ওই ঘর থেকে বেরিয়ে এসে 3-4টে ঘর পার হয়ে তার টয়লেট। উনি নিজে সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ওই বাথরুমে যাবেন, স্নান করবেন, কাপড় কাচবেন, কাপড় শুকোতে দেবেন, সমস্ত নিজে নিজে করবেন। তারপরে উঠে আবার এই মন্দির যাবেন, মন্দিরে এসে নিজে জপ ধ্যান করবেন, করে আবার ওই মন্দির থেকে গিয়ে ঘরে টিফিন ওনার ঘরে রাখা থাকতো, টিফিনটা খাবেন। খেয়ে নিয়ে ওনার পান খাওয়ার একটা খুব ইয়ে ছিল, পান নিজে সেজে রাখতেন, অনেককে পান খাওয়াতেন। আবার তো নিজে পান খেয়ে চুপটি করে বসে আবার বই নিয়ে একটা শিবানন্দ বাণী ওই টেবিলের উপর থাকতো, দেখতাম শিবানন্দ বাণী পড়ছেন। তো এরকম পড়াশোনা একদম গীতা একবার রুটিন,
তার 85 অথবা 86 এরকম বয়স, ওই বয়সেও কিভাবে তার রুটিন লাইফ। আবার ঠিক সকালবেলা যেমন জব ডান করে এলেন এরকম ভাব হলো, তারপর দুপুরবেলা নিজেই নিজের ঘরের মধ্যেই বসে বসে খানিকটা জব করবেন। সন্ধ্যের সময় সন্ধ্যা আরতির আগে গিয়ে ওখানে গিয়ে হাজির হয়ে যাবে, ঠিক মন্দিরে গিয়ে ওখানে বসে পড়বেন। সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা আরতির পর উনি বসে বসে জব করবেন, করে তারপরে ওখান থেকে আবার ঘরে এসে ফিরবেন। এই যে পুরনো সাধুদের দেখলে বোঝা যায় এই বয়স কিন্তু এই একরকম রুটিন চলছে, তার মানে কত দিনের অভ্যাস। প্রথম থেকে এই অভ্যাসটা করেছিলেন বলে এই বয়সেও এইরকম পরিস্থিতিতেও চলছে। আমাদের একটুখানি হয়তো কোনো জায়গায় ব্যথা লাগলে মনে হয় যেন আজকে একটু শুয়ে রেস্ট করি, আজকে আর মন্দিরে যাব না, হয়তো মনে হয় অনেক সময়। কিন্তু তার সে পায়ে জোরই নেই, পা টেনে 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 হাঁটেন, পা ভাঁজ হয় না। তো ওইরকম ভাব মানুষ ওই নিজে কাউকে ছুঁতে দেবে না, নিজে ওরকম করে গিয়ে 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 প্রত্যেক দিন, একদিন আর দিন না, প্রত্যেক দিন দুবেলা করে গিয়ে মন্দির। আর মন্দির থেকে যখন আসছেন হয়তো কোনো ভক্ত তাকে দেখতে পেয়ে প্রণাম করতে গেছে, ওই উনি চুপ করে কোনো কথা বলবেন না, আর গম্ভীর মুখ। কেউ হয়তো প্রণাম করলেন, ওই একদম ঘাড় মেরে দিলেন, ব্যাস, আর দাঁড়াবেন না। যদি কেউ কোনো প্রণামী দিতে যায় নেবেন না, কোনো কথাই বলবে না, আর বলে এরকম করে আঙুল দেখিয়ে সরিয়ে দেবে, বলে মন্দিরে দিয়ে দিয়ে যাও ঠাকুরকে। তখন উনি জপ টপ করে যখন যাচ্ছেন কারোর সঙ্গে কোনো কথাই বলবেন না, একদম গম্ভীর দিয়ে ঘরে গিয়ে বসবেন। যখন দুপুরবেলায় তিনি পঙ্গতে খেতে আসতেন, ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে তিনি ওখান থেকে এসে একদম এরকম ভাবে এসে পঙ্গতে সবাই সব সাধুরা খাচ্ছেন, সেখানে বসে খাবেন। পঙ্গতে তখন চেয়ার টেবিলের ব্যবস্থা তো ছিল না, এমনি যাদের খুব কোমরে ব্যথা বা বয়স্ক সাধু তাদের নিচেই বসতে হবে, শুধু একটা টেবিল থাকতো, যাদের দরকার তাদেরকে দেওয়া হতো। তা ওই রকম ভাব ওনাকেও একটা টেবিল দেওয়া হতো, তা ওই নিজে গিয়ে টেবিলে এসে বসতেন, একদম লাইনের ধারে বসতেন যাতে পাটা একটু পাশে সরিয়ে রাখতে পারেন। এবার ওনার থালা সাজিয়ে দেওয়া হতো, আগে থেকেই আমাদের ব্রহ্মচারীরা থালা সাজিয়ে দিত। তো থালার সবকিছু দেওয়া আছে, দিয়ে তাকে ধরে দেওয়া হলো। এবার আমাদের যেমন খাবার আগে ব্রহ্মার্পণম হয়, তারপর সব ব্রহ্মার্পণম শুরু হলো, তারপর ওই খেতে বসছেন। এবার সার্ভিং করছে ব্রহ্মচারীরা। ব্রহ্মচারী হয়তো ভাবছেন যে ও তো ওনার থালাতে দেওয়াই আছে, আর ওনাকে হয়তো না আর জিজ্ঞাসা কিছু না করে চলে যাচ্ছে। সঙ্গে এই ব্রহ্মচারী, এই কি নিয়ে যাচ্ছ, আমাকে বললেন না? মহারাজ আমার তো থালায় দেওয়া আছে, এটা ওই চচ্চড়ি নিয়ে যাচ্ছে, আমার থালায় দেওয়া আছে। কি হয়েছে জিজ্ঞেস করবে না? তোমার কাজ জিজ্ঞেস করার, আমি নেবো কিনা নেবো সেটা আমি জানবো, তোমার কাজ তুমি করতে হবে। মানে এই যে তিনি দেখিয়ে দিচ্ছেন যে আমাদের যে কাজ সেটা পারফেক্ট করতে হবে, তো ঠিক একদম। তিনি নেবেন কি না নেবেন সেটা তার ব্যাপার, না নিলে দেবো না, যদি নেন তাহলে দেবো, কিন্তু আমাকে তো দিতে বলতে হবে। এই যে প্রত্যেকের দায়িত্ব সম্বন্ধে নিজেও যেমন সচেতন, অন্যজন ব্রহ্মচারী সেও ছোট, তাকেও শেখানোর জন্য কেমন। অর্থাৎ সে যখন যাচ্ছে, তার মানে যে সার্ভিং করছে সে তো মায়ের কাজ করছে। মা যেমন তার ছেলেকে প্রত্যেকটা জিনিস আরেকটু দিই বাবা, আরেকটু দিই বাবা করে চেষ্টা করেন বা দিতে চান বা বলেন, সেই রকম ভাব এটাও তিনি শেখাচ্ছে। একটু হয়তো সেই সময় রূঢ় বলে মনে হতো, অনেক ব্রহ্মচারী একটুখানি মনে মনে ভাবতো যে তেমনি বললি এত বকা দিয়ে বলার কি দরকার, কিন্তু তবুও বয়স্ক মানুষ তো, আবার যেই এরকম রাগ দেখান আবার খানিকক্ষণ বাদে হে হে করে এমন হাসবেন, ওই ফোগলা দাঁতের হাসিটি এত মধুর যে সেটি দেখলে সব জুড়িয়ে যায়। তো এরকম ভাব করতেন। তারপর শেষে আর আসতে অসুবিধা হতো, তারপরে একটু ঠিক মতো পেচ্ছাপ ধরে রাখতে পারতেন না, আমার এরকম সমস্যা হতো বলে তখন ভান্ডারী মহারাজ বললেন যে মহারাজ আপনাকে আর এখানে আসতে হবে না, আপনার খাবার আমরা ঘরে দিয়ে আসবো। তার ঘরেই উনি খেতেন। তো ওনার জীবনটা ছিল এইরকম, বংশরাগটাকে একেবারে জমিয়ে রেখে দিতেন। আর যখন কোনো কথা তো আসতে বেরোতো না, একদম সবসময় খোলাখুলি ব্যাপার,
হ্যাঁ, একদম চিৎকার চেঁচামেচি করে, মানে জোরে জোরে কথা। একদিনের একটি ঘটনা মনে পড়ে। স্বামী হিরণ্ময়ানন্দজি মহারাজ, তিনি ছিলেন মহাপুরুষ মহারাজের শিষ্য। তিনি তো আগে আমাদের জেনারেল সেক্রেটারি ছিলেন, তার কথা সবাই জানেন। খুব পণ্ডিত সাধু এবং তার খুব বেশ জোরালো ইয়ে ছিল আর কি। যাই হোক, তো মহারাজ তখন আগ্রহণে থাকেন। তো হঠাৎ একদিন দেখি একটি অ্যাম্বাসেডর গাড়ি করে মহারাজ এসে মংস্করের কাছে এসে দাঁড়িয়ে আছে। গাড়ি শোনেন, গাড়িতে মধ্যে তিনি আছেন, তারও বয়স তো এরকম। কি ব্যাপার না, উনি মনোহর মহারাজের সঙ্গে দেখা করতে চান, তার গুরু ভাই, স্বাভাবিক। তো মনোহর মহারাজ তখন ঘরে নেই, উনি গেছেন মন্দিরে। তারপর মনোহর মহারাজ মন্দির থেকে আসছেন, সেই পা টানতে টানতে আস্তে আস্তে জপ ধ্যান করে আসছেন গম্ভীর হয়ে। উনি তো তাকানি না, কি একটা গাড়ি ঢুকে বসে আছে, গাড়িতে কে আছে না আছে সব তার ইচ্ছা উনি জানান। হ্যাঁ, চুপচাপ নিজের মতো নিজের খেয়ালে আসছে। তখন একজন সাধু ছিলেন, তিনি এবং আমরা ছিলাম কয়েকজন। মহারাজ, আপনার গুরু ভাই এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। প্রথমত কোনো কথা সাড়াই দেওয়া নেই, নিজের খেয়ালে আসছেন। তারপরে আবার বলে, মহারাজ আপনার গুরু ভাই আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কে? যে স্বামী হিরণ্ময়ানন্দজি মহারাজ। মানে কি, ওই সময়তে তার আর কোনো দিকে খেয়াল নেই। ওই জপ ধ্যান করার পর মনটা তো একটা জায়গায় থাকে, তিনি সেটাকেই ধরে রাখতে চান, হয়তো ওইভাবেই আসছে। তারপর যখন হিরণ্ময়ানন্দজি মহারাজও জানলাটার কাছে এসে বললে, ও মনোহর মহারাজ, ডাকছেন, ও মনোহর মহারাজ এদিকে শোনেন। তারপরে আমরা যখন বললাম, মহারাজ ডাকছেন মহারাজ, তো কাছে গেলেন, দিয়ে আমাদেরকে বললেন তোমরা একটু সরে যাও। আমরা সরে এলাম। তো দুই গুরু ভাইতে যে কি একটা কথা হলো জানি না, ওই হিরণ্ময়ানন্দজি মহারাজ কিছু একটা জিজ্ঞাসা করলেন মহারাজকে, মনোহর মহারাজকে। মনোহর মহারাজ তো রেগে গেলেন, ওকে বলতে হবে, ওকে বলতে হবে, বলতে বলতে সোজা চলে এলেন। আর হিরণ্ময়ানন্দজি মহারাজ আস্তে 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 নিজের জায়গায় চলে গেলেন। তিনি কি জিজ্ঞাসা করেছিলেন বা কি ব্যাপার সেটা আমরা জানি না। তো মহারাজ আবার কোনো যেন কিছুই হয়নি, আবার টুকটুক টুকটুক করে গিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। এই ছিলেন মনোহর মহারাজ। তার নিষ্ঠা, প্রত্যেকটি কাজের মধ্যে যে নিষ্ঠা, এই যে আমাদের সঙ্গ জীবনে যেটা দরকার, তার এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেছি। সব থেকে বড় অদ্ভুত লাগে ওনার শেষ সময়ের ঘটনাটি। তখন পঙ্গত চলছে, আমরা যেহেতু কিচেনেই ছিলাম, আমরা ফার্স্ট পঙ্গতে খেতে পারতাম না, তখন সার্ভিং টার্ভিং করতে হতো। তো সেকেন্ড পঙ্গতে খেতাম। তো হঠাৎ দেখি একটি ছেলে আমাদের কিচেনেই কাজ করে, সে ছুটে ছুটে ওইদিকে ওই যাচ্ছে। আর আমাদের ডাক্তার একজন মঞ্জু মহারাজ বলেছিলেন, আমাদের একজন সাধুই, তিনি এক সাধু ডাক্তার, তাকে ডাকতে এসেছে। কি হলো অতটা আমরা অতটা ওরকম মাঝে মাঝেই সব, অনেক সময়তে কোনো সাধু অসুস্থ হয়ে পড়েন বা ইত্যাদি হয়তো জানি, কারো কিছু হয়েছে বোধহয়, অনেক সাধু থাকেন তো। তারপরে শোনা গেল উনি বাথরুমে গেছেন। বাথরুম থেকে, বাথরুমটা হচ্ছে দুটো সিঁড়ি, দুটো স্টেপ নিচে নেমে তার বাথরুম, আবার দুটো স্টেপ উপরে উঠে আসতে হয়। ওইখানে উনি পড়ে গেছেন। কদিন ধরেই শরীরটা একটু ওনার খারাপ যাচ্ছিল, কিন্তু কাউকে কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলবেন না। তো যাই হোক, পড়ে গেছেন। তো আমাদের ওই ছেলেটি তাকে ধরতে গেছে, মানে ধরতে দেবেন না, মানে কারুর সেবা নেবেন না বলে। সঙ্গে ওনার ঠিক ভাব যেন এমনই যে সঙ্গে আমি এসেছি সেবা করতে, সেবা নিতে নয়।
অর্থাৎ তিনি কারুর সেবা নেবেন না, তিনি সেবা করবেন, এই যেন ভাব। তো তাকে ধরতে দেয়নি। এদিকে পড়ে গিয়ে তার ঠোঁটটি বোধহয় কেটে গেছে বা যা কিছু হবে, রক্ত একটু বেরিয়েছে। তখন সে তাড়াতাড়ি করে ডাকতে এসেছে। তারপর ডাক্তার মহারাজ গেছেন, আরো একজন কেউ দুজন গেছে, গিয়ে তাকে ধরে তুলে নিয়ে এসে ঘরের মধ্যে, সে তো উনি চান না, তবু জোর করেই নিয়ে ঘরের মধ্যে দিকে শোয়ানো হয়েছে। কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, কিন্তু হুম 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 করছে। তারপর ডাক্তার মহারাজ সব পরীক্ষা নিরীক্ষা করে দেখে বললেন যে মহারাজের অবস্থা ভালো নয়, বোধহয় একটা স্ট্রোক মতো হয়ে গেছে, এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। মনোহর মহারাজ হসপিটাল যেতে রাজি নন, তিনি কিছুতেই যাবেন না। এর আগেও অনেকবার, যতবার যা কিছু হয়েছে, কিছুতেই হসপিটাল ওনার যাবার, বেলুর মঠেই আমি মরব, এরকম। তো যাই হোক, কিন্তু উপায় নেই, অ্যাম্বুলেন্স ডাকা হলো। মহারাজ যাবেন না, অথচ কথাও বলতে পারছেন, তখন বেশ অসুস্থ, কিন্তু তবু হুম হুম করছেন। যাবে একরকম জোর করেই সবাই ডিসিশন নেওয়া হলো। বড়দেরকে জিজ্ঞেস করা হলো, বড় বলে হ্যাঁ হ্যাঁ হসপিটাল নিয়ে যাও, এখানে কিছু করার নেই, যখন আমাদের সেখানে তো সব রকম ব্যবস্থা নেই। সেই জন্য অ্যাম্বুলেন্সে তোলা হলো ওনার প্রবল অনিচ্ছা সত্ত্বেও। কিন্তু সেই সময় তো তারও কিছু বলার বা করার কিছু ছিল না। গিয়ে সেবা প্রতিষ্ঠান ঢোকার আগেই তার শরীর চলে গেল। সেবা প্রতিষ্ঠান ঢোকার আগেই শরীর চলে গেল। তারপর সেবা প্রতিষ্ঠান যাওয়া হলো, ডাক্তাররা পরীক্ষা করে ইত্যাদি করে বললেন, এবং তারপর আবার ওখান থেকে নিয়ে এসে বেলুর মঠেতে দাহ কার্য সমাধান। এই যে তিনি তার ইচ্ছা নয় যেটা, সেটাও তিনি করতে দিলেন না, হলো না। কারুর সেবা নেবেন না, কারুর কোন রকম ভাবে সাহায্য নেবেন না, ও উল্টে নিজে করবেন। কিছু সেবা না করে তিনি খাবেন না, এই রকম ছিল সাধু। এই সব সাধুদের দেখে বা এদের কথা শুনে আমরা যদি আমাদের জীবনে কিছুটা প্রতিফলিত হয়, আমরা আমাদের জীবনকে যদি তৈরি করতে পারি, তবেই আমাদের তাদেরকে দেখা সার্থক হবে। আজকে এই পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।